আমার বাবা অ্যাডমিশন চলাকালীন সময়ে উনি মৃত্যুবরণ করেন। জার্নিটা আসলে এতটা ইজি ছিল না। তো যখন আমি ওই দিন রেজাল্টটা পেলাম, সাথে সাথে আমরা আম্মুর জড়িয়ে ধরি এবং আমরা সবাই অজোরে কান্না শুরু করি। আমরা মন থেকে দোয়া করি আল্লাহ তাআলা যেন রাফির আব্বুকে আঙ্কেলকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। তোমরা ভাবছো যে আমি দৌড়াচ্ছি কেন? আমি এই মুহূর্তে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে, আর আমি যাচ্ছি এই বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে 12তম হওয়া রাফির চান্স পাওয়ার গল্পটি কভার করতে। আমার সাথে আসো। আসসালামু আলাইকুম, আমি রিফাত হাসান রাফি। আমার বাসা ছিল নেত্রকোনা, আমার কলেজ ছিল নটরডেম কলেজ ঢাকা। আমি এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় বি ইউনিটে ব্যবসা শিক্ষা হতে 12তম স্থান অর্জন করেছি। যেই কার্জন হলকে ঘিরে রাফির স্বপ্ন ছিল, সেই কার্জন হলই এখন রাফির নিজের বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। আমরা জানতে চাচ্ছি রাফির কাছে রাফির বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতির যে স্বপ্নটা, সেটা কবে এবং কিভাবে শুরু হয়েছিল। জি ভাইয়া, ধন্যবাদ। আসলে আমার ভর্তি পরীক্ষাটার প্রস্তুতিটা শুরু হয়েছিল মূলত আমার এসএসসির সময় থেকে। আমি আমার কলেজ থেকে একজন বড় ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা শিক্ষা বিভাগে চান্স পেয়েছিলেন। ওনার নাম ছিল নিলয় পাল। তো ওনার একটা ব্যানার টানানো, মানে বড় করে একটা ছবি টানানো ছিল আমার স্কুলের সামনে। তো এটা দেখে আমি প্রথমে অনুপ্রাণিত হই যে আসলে আমার আব্বু আম্মু তো এরকম একটা সফলতা দেখতে পেলে ওনারা অনেক খুশি হবেন। তো আমার এটা অনেক মানে অনুপ্রেরণা জুগিয়েছে। তারপর হচ্ছে তোমার স্কুলের একজন ভাই যার নাম হচ্ছে নিলয় পাল, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ব্যবসা শিক্ষা থেকে চান্স পেয়েছেন এবং তোমাদের কলেজের সামনে তার একটা ব্যানার টাঙানো ছিল এবং তোমার মনে হয়েছে যে আমারও যদি এরকম একটা ব্যানার টাঙানো হয় তাহলে আমার বাবা মা অনেক খুশি হবেন। তিনি তোমার স্কুল থেকে যেহেতু চান্স পেয়েছেন বলছো, সেই ক্ষেত্রে তখন তুমি কোন ক্লাসে পড়তে? যখন আমি ক্লাস 10 এ পড়তাম। তখন তুমি ক্লাস 10 এ পড়তে। আচ্ছা, তারপর হচ্ছে এভাবে ভালো করে পড়াশোনা শুরু করি, একটু অনুপ্রাণিত হয়ে ভালো করে পড়াশোনা শুরু করি। তারপর দেখলাম আমাদেরকে ভার্সিটিতে যেতে হলে তার আগে তো আমার কলেজ লাইফটা ভালোভাবে করতে হবে। তো তখন মানে খোঁজখবর নিলাম যে কোন কলেজটা ভালো, কোত্থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার সম্ভাবনাটা একটু বেড়ে যায়। তো পরে খোঁজখবর নেওয়ার পরে দেখলাম যে বাংলাদেশের মধ্যে বর্তমানে সেরা কলেজ আছে নটরডেম কলেজ। তো এটাতে আমি ট্রাই করলাম, এটাতে পরীক্ষা দেওয়া লাগে। তারপর এটাতে ট্রাই করলাম, আলহামদুলিল্লাহ ওইটাতে হয়ে গেল। তারপর থেকে মূলত অ্যাডমিশনের জন্য মানে মোটামুটি মানে তুমি খুব স্টেপ বাই স্টেপ আগাচ্ছো যে যেহেতু আমার স্কুল থেকে স্বপ্ন ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার, সো এসএসসি পরীক্ষা দিয়ে আমি চিন্তা করলাম যে বাংলাদেশের একটা ভালো কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়াটা সহজ হয়। সেই ক্ষেত্রে তুমি হচ্ছে নটরডেম কলেজকে পিক করলে যে এখান থেকে পড়ে আমার জন্য হয়তোবা চান্স পাওয়াটা সহজ হবে। তারপর তুমি নটরডেম কলেজে ভর্তি হলে। দেন নটরডেম কলেজে ভর্তি হওয়ার পরে আমার জার্নিটা আসলে এতটা ইজি ছিল না, যেহেতু আমি মোটামুটি একটা মফস্বল শহর থেকে আসলাম। তো আমার ওইখানে কোপ আপ করতে ঝামেলা হচ্ছিল, মানে নেত্রকোনা থেকে এসে হুট করে হচ্ছে নটরডেম কলেজে একটু কোপ আপ করতে ঝামেলা হচ্ছে। হ্যাঁ, দেখতাম যে স্টুডেন্টরা, আমার ক্লাসমেটরাই মানে ইউনিভার্সিটি সম্পর্কে অনেক সচেতন, ওরা অনেকটা আমাদের থেকে অনেকটা জীবন যুদ্ধে এক প্রকার এগিয়ে আছে, মানে তারা অনেক বেশি জানতেছে যেহেতু ঢাকায় ছিল। হ্যাঁ, তো ওদের থেকেও আবার যদিও প্রথমে ডিপ্রেশন কাজ করতো, তারপর আস্তে আস্তে ওদের থেকে মোটামুটি আরেকটা মোটিভেশন আসলো যে আমাকে আরো ভালো কিছু করতে হবে, ওদের সাথে গল্প করতে করতে, বা ওরা যেহেতু জানে আমাকেও ওরা জানতে হবে। এই কারণ থেকে মূলত তারপর আরো কয়েকজনের সাথে খোঁজখবর নেওয়া শুরু করলাম, অফলাইনে অনলাইনে যারা বড় ভাই আছেন। তারপর অনলাইনে আমি সার্চ করলাম একদিন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানে যে চান্স পাওয়ার বিভিন্ন স্টোরি থাকে, তো এগুলো সার্চ করতে গিয়ে দেখলাম একদিন আপনার প্রবীর স্বাধীন চ্যানেলে একটা ভিডিও আসছে যে কোনো একজন ভাইয়ার বা আপুর যে এত সপ্তম হওয়ার গল্প বা এরকম একটা কিছু। তো এটাতে আমি ক্লিক করলাম, তারপর ঢুকলাম, দেখলাম আপনাদের এরকম আরও অনেক ভিডিও আছে। তো এইগুলো পরে আমি আস্তে আস্তে ঘাটাঘাটি করলাম। আপনার আরও টিউটোরিয়ালগুলো ছিল যে কীভাবে কোত্থেকে শুরু করতে হবে প্রিপারেশনটা, ইন্টার ফার্স্ট ইয়ার থেকে শুরু করতে হবে নাকি অ্যাডমিশন থেকে শুরু করতে হবে। তখন আমি জানতে পারলাম যে আসলে অ্যাডমিশন জার্নিটা 3-4 মাসে হলেও আসলে অ্যাডমিশনের মূল খেলা লাগে ইন্টার ফার্স্ট ইয়ার থেকেই। তখন আমি আপনার জানতে পারলাম এটা। তো ইন্টার ফার্স্ট ইয়ার থেকে তখন আমি বিভিন্ন বই, আপনার বিভিন্ন মানে বই টই সাজেস্ট করছিলেন, যেমন সাইফোর্স, পরে সাইফোর্স স্টুডেন্ট ভোকাবুলারি, বইয়ের নামগুলো দিয়েছিলাম, সেগুলো দেখেছিলেন? যেগুলো দিয়েছিলেন সেগুলো দেখেছিলাম। তো সেগুলো থেকে আস্তে আস্তে শুরু করলাম আর কি। তখন হচ্ছে বিষয়টা ফার্স্ট ইয়ার দিকে, তো কলেজে অনেক প্রেশার ছিল, কুইজ পরীক্ষা এগুলা, মানে নটরডেমে অনেক প্রেশার থাকে। হ্যাঁ, কভার দেওয়া যেত না। তারপর চেষ্টা করতাম, তখন ফার্স্ট ইয়ারে তেমন না হলেও অগ্রগতি মানে অ্যাডমিশনের ব্যাপারটা
কলেজের পড়াগুলো সামনে তোমার কি, তখন সেকেন্ড ইয়ার থেকে একটু টাইম পেলাম, যে ফার্স্ট ইয়ারের পড়াগুলো গুছানোর পরে একাডেমিক পড়াগুলো, তারপর সেকেন্ড ইয়ার। এখানে আমি একটা দারুণ পয়েন্ট পেয়েছি আমরা রাফির কাছ থেকে, যে ফার্স্ট ইয়ারে খুব বেশি একটা প্রেশার নিয়ে তুমি কলেজের পড়াটা মোটামুটি গুছিয়ে নিয়েছো, সো সেকেন্ড ইয়ারে ওঠার পরে তুমি মোটামুটি একটু সময় পেয়েছো, যেহেতু পড়াগুলো আমি এক বছরে গুছিয়ে ফেলেছি, সেকেন্ড ইয়ারে ওঠার পরে অ্যাডমিশনের পড়াটা, তাই তো? আচ্ছা, তারপর অ্যাডমিশনে পড়ালেখা শুরু করলাম, ভোকাবুলারি বা যেগুলো মুখস্থ আইটেমগুলো আছে এগুলো আমি শুনেছিলাম যে আপনি বলেছিলেন যে মুখস্থ আইটেমগুলো আগে পড়ে রাখো, কারণ অ্যাডমিশন টাইমে কোচিং এর সাথে তাল মিলিয়ে মুখস্থ আইটেমগুলো পড়া সম্ভব না। যদি আমি এটা পরে লিড করতে পেরেছিলাম, কারণ হচ্ছে কোচিং একদিনে অনেক বেশি দিয়ে দিত পড়া, যেটা একদিনে কভার করাটা, যেগুলো আমার ফ্রেন্ডরা অনেক পারতো না, যারা কিনা আমার চেয়ে টপার ছিল কলেজে, কিন্তু আমি পারছিলাম কারণ আমার মুখস্থ আইটেমগুলো পড়া ছিল। দেখো আমরা যে ভিডিওতে কথাবার্তাগুলো বলি, এটা আমাদের সামনে একজন দৃষ্টান্ত আছে যে নিজে বলছে যে ভাই আমার এইচএসসি তে থাকাকালীন সময় সেই পড়াগুলো গুছানো থাকার কারণে অ্যাডমিশনের ক্ষেত্রে আমাকে বেশি একটা সাফার করতে হয় নাই, কারণ আমি এই পড়াগুলো আগে গুছিয়ে রেখেছিলাম, এবং আমার থেকেও আমাদের কলেজের অনেক ভালো ভালো স্টুডেন্টরা দেখা গেছে যে ক্ষেত্র বিশেষে তাদের অনেক ব্যাক পোহাতে হয়েছে এই টপিকগুলো মুখস্থ করার জন্য। তারপর প্রশ্ন ব্যাংক পড়েছিলে কিনা? জি ভাই, আমি শুরু থেকে যদিও প্রশ্ন ব্যাংকটা কিনেছিলাম, তাও সময় না পেলেও তারপর ধরেন সেকেন্ড ইয়ার থেকে প্রশ্ন ব্যাংকটা একদম কন্টিনিউয়াসলি অ্যানালাইসিস করা শুরু করি, কারণ সব কিছু তো আর আসে না। দেখা যাচ্ছে যে ঢাবি বা অন্যান্য ভর্তি পরীক্ষাগুলোতে যে টপিকগুলো আসে বারবার, এই টপিকগুলো থেকে অনেক রিপিট হয়, আবার এই ধাঁচেরই প্রশ্ন আসে, তো প্রশ্ন ব্যাংকটা ভালো করে অ্যানালাইসিস করাটা জরুরি। সো প্রশ্ন ব্যাংকটা অ্যানালাইসিস করে তুমি তোমার বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতিটা শুরু করেছিলে। সো আমরা রাফির থেকে ফার্স্ট আইডিয়াটা পেয়ে গেলাম, যে রাফি বলছিল যে রাফির স্কুলের এক বড় ভাইয়ের থেকে তার প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বপ্নটা দেখা, তারপর আমাদের বিভিন্ন সাকসেস স্টোরিজ দেখতো, সেই স্টোরিজগুলো দেখে আজকে রাফি নিজে তার চান্স পাওয়ার গল্পটা বলতে চলে এসেছে। তার মানে তোমরা যারা ভিডিওটা দেখছো আজকে রাফি ভাইয়ের ভিডিও, ভাইয়া নেত্রকোনার মানুষ, সো ভাই কথা বলতে গিয়ে অনেকবার একটু আটকে যাচ্ছে, যেটা আমার কাছে খুবই আনন্দের, কারণ আমি যখন শুরুতে এসেছিলাম ঢাকা ইউনিভার্সিটিতে আমি অনেকটা রাফির মতোই ছিলাম, যে কথা বলতে গেলে একটু স্টেমারিং হতো, একটু আটকে যেতাম, বাট দিন শেষে ওই ঢাকা বিশ্ববিদ্যালয় আজকে আমাকে এই জায়গায় নিয়ে এসেছে এবং আজকে স্বাধীন হিসেবে গড়ে তুলেছে। সো রাফির এখান থেকে আমরা আইডিয়া পেলাম যে বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতির ক্ষেত্রে তুমি এইচএসসিতে থাকাকালীন সময় প্রশ্ন ব্যাংকটা পড়ে নিবা, কোন কোন টপিকগুলো পড়া লাগবে না সেটাকে সিলেক্ট করে নিবা, মুখস্থ আইটেমগুলো সে আগে শেষ করে রেখেছিল বিদায় তার অ্যাডমিশনে সহজ হয়েছিল। সো তোমরা যারা এইচএসসির স্টুডেন্ট আছো এখন থেকেই ভোকাবুলারি, গ্রুপ ভার্ব, অ্যানালজি, স্পেলিং, ফ্রেজ এন্ড ইডিয়মস, প্রিপোজিশন কিংবা এক কথায় প্রকাশ, সমার্থক শব্দ, বাগধারা, বিপরীতার্থক শব্দ, পারিভাষিক শব্দ এগুলো আগে থেকে পড়ে নিলে তুমি অবশ্যই অন্যান্যদের চাইতে ভর্তি যুদ্ধের রেসে এগিয়ে থাকবে। আমরা এখন জানার চেষ্টা করব রাফি তার অ্যাডমিশন টাইমে কোন রুটিনে পড়াশোনা করেছে, কোন রুটিনে পড়ে আসলে সে তার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে। তো ভাইয়া রুটিনের কথা যদি বলতে চাই, আমার ধরাবাঁধা তেমন কোনো রুটিন ছিল না। আমার যেহেতু আগে বললাম যে আমার মেমোরাইজিং আইটেমসগুলো খুব ভালোভাবে আগে কভার করা ছিল, তো যখন কোচিংয়ে যে লেকচার শিটগুলো দিত সেগুলো আগে পড়ে নিতাম, আর মেমোরাইজিং আইটেমগুলো একবার করে চোখ বুলে নিতাম, রিভাইজ করে নিতাম। তারপর এই লেকচার শিটে যে আইটেমস ধরেন যে টপিকগুলো থাকতো, ধরেন আজকে সমাস থাকলো একটা টপিকে, তো কোচিংয়ে লেকচার শিটে যে এই টপিকটা আগে ভালোভাবে পড়তাম, যেগুলো দেওয়া আছে পড়ার পর তারপর ধরেন যে এই টপিকটা অন্যান্য যে ফেমাস বইগুলো আছে বাজারে প্রচলিত, এই বইগুলো থেকে একবার করে প্র্যাকটিস করে নিতাম। তো হয়তো কি আমার কোচিংয়েরটা তো হতোই, তারপর এক্সট্রা করে আমার একটা কনফিডেন্সও বিল্ড আপ হইতো যে আমার অন্যান্য বইগুলো আমি স্কিপ করছি না, আমি আসলে সবগুলো পড়ছি। আচ্ছা, তাহলে এইটা কিন্তু একটা দারুণ পয়েন্ট। এই ক্ষেত্রে আমরা যেটা বুঝতে পারলাম, ও বলছে যে ভাই মুখস্থ আইটেমগুলো যেহেতু আমার পড়া ছিল আমি এটা রিভিশন দিতাম। সেকেন্ড পয়েন্টেও চমৎকার ভাবে বলেছে যে ভাইয়া আমি আসলে আমার কোচিং এর যে লেকচার শিটগুলো দিত সেই লেকচার শিটগুলোকে আমি পড়ে শেষ করতাম। লেকচার শিটটা শেষ করার পর ওই টপিকটা আমি আবার অন্য একটা অ্যাডমিশনের বই থেকে পড়তাম। যেমন বাংলার ক্ষেত্রে যদি বলি, সে বলছিল যে সমাজ যদি আমি আমার কোচিং এর লেকচার শিটে পড়ি সেটা আবার অ্যাডমিশনের কোনো একটা বই থেকে আমি প্র্যাকটিস করে নিতাম। এতে হতো কি আমার অ্যাডমিশনের বইটা পড়ার মাধ্যমে আগের পড়াটা রিভিশন হয়ে যেত এবং নতুন একটা বই পড়েছি এইটা নিয়ে একটা আত্মবিশ্বাস তৈরি হতো যে শুধুমাত্র আমি লেকচার শিটের উপর নির্ভর না, আমি পাশাপাশি একটা বইও পড়েছি। এটা দারুণ। আমি যদি আরেকটু ছোট করে তোমাকে জিজ্ঞেস করি, লিখিত পরীক্ষা একটা সবার জন্য একটা বাজিং পয়েন্ট যে ভাই লিখিত নিয়ে ঝামেলা হয়, লিখিত পরীক্ষার জন্য তুমি কোনো প্ল্যান করেছিলে কিনা বা কোনো প্র্যাকটিস করেছিলে কিনা, বা লিখিতের জন্য তুমি কিভাবে মাইন্ডসেট করে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট পরীক্ষা দিয়েছিলে? আসলে বি ইউনিটের জন্য এমসিকিউটা অ্যাভারেজ হয় সবারই, কিন্তু লিখিতটা একটু মূলত আতঙ্ক বা মূলত তফাৎটাই করে লিখিতটা। তো আমি এটার ব্যাপারে প্রথম থেকে কনসিয়াস ছিলাম। তো আমি অনেক সিনিয়রদের সাথে যোগাযোগ করেছিলাম, ওনাদের অনেক পরামর্শ শুনেছি, তারপর
এক আপু ছিলেন ইকোনমিক্সের, ওই আপু আমাকে বলেছিলেন যে একটা বই কিনতে আর কি। বইয়ের নামটা মেনশন করলাম না, লিখিত। আচ্ছা আচ্ছা, করো, কোনো সমস্যা নেই। আচ্ছা, বইটা ছিল বৈশাখী প্যারাগনের আর কি, বি ইউনিটের জন্য লেখা প্যারাগনের বৈশাখী বই। হ্যাঁ, তো এই বইটা থেকে আমি প্রতিদিন মানে রিডিংও পড়তাম, আবার হচ্ছে আপনার এখান থেকে মানে রাইটিং পার্টটা প্রতিদিনই প্র্যাকটিস করতাম। প্রতিদিন 10 মিনিট 15 মিনিট এরকম ভাবে প্রতিদিনই কনসিস্টেন্টলি এটা থেকে পড়তাম। আর একটা হচ্ছে আমি নিউজ পেপার পড়তাম। আমার হোস্টেলে প্রতিদিন নিউজ পেপার দিয়ে যেত, প্রথম আলো, ডেইলি স্টার। তো আমি মানে বাংলার জন্য এত বেশি প্যারা খাই নাই, ইংলিশটার জন্য ডেইলি স্টারটা প্রতিদিনই আমি মানে খেলাধুলা নিউজগুলাই পড়তাম মূলত, যেহেতু আমার খেলাতে রিডিং পড়তে গেলে অনেক শব্দার্থ জানা যায়, ফ্রেজ, ইডিয়মস কিংবা হচ্ছে গ্রুপ ভার্বস গুলো জানা যায়, ওগুলো আবার চাইলে অ্যাপ্লাই করা যায়। আমার যে টপিকগুলো ভালো লাগতো এই টপিকগুলো আমি রিডিং করতাম আর কি, নিউজ পেপারটা পড়তাম, মানে ক্যাজুয়ালি পড়তাম আর কি। আচ্ছা আচ্ছা, না আবার অনেকে ভাবতে পারো যে ভাই নিউজ পেপার পড়ে তো আমাকেও নিউজ পেপার পড়তে হবে। তো আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রিটেনে ভালো করতে হলে তোমাকে ডেইলি স্টার পড়তে হবে এমন না, এটা ওর ভালো লাগতো পড়তো, বাট ওর কাছ থেকে আমরা রিটেনের আইডিয়াটাও জানলাম যে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইকোনমিক্স ডিপার্টমেন্টের এক আপুর থেকে আইডিয়া পেয়েছিল। সে আইডিয়া পেয়ে সে লিখিত বইটা রিডিং পড়তো, রিডিং পড়ার পাশাপাশি রাইটিংও তুমি একটা নির্দিষ্ট টাইম প্র্যাকটিস করতে। তাহলে পড়ার রুটিনটা আমরা রাফির থেকে জেনে নিলাম। রাফি আসলে এইভাবে প্ল্যান করে সিস্টেমাইজ ওয়েতে পড়াশোনা করেছিল, বিদায় কিন্তু আল্লাহ তাআলা তার স্বপ্ন এবং পরিশ্রমকে কবুল করেছেন এবং সে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছে। এখন আমরা জানার চেষ্টা করব রাফির সবচেয়ে হৃদয়স্পর্শী যে ঘটনা, সেটা হচ্ছে চান্স পাওয়ার অনুভূতি। রাফি যেদিন চান্স পায় সেদিন রাফির কেমন অনুভূতি হয়েছিল, এবং রাফির পরিবার যখন জানতে পেল যে রাফি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 12তম হয়ে আইন বিভাগে পড়ার সুযোগটা পেয়েছে, তখন আসলে রাফির পরিবারের অনুভূতি কেমন ছিল? আচ্ছা ভাইয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার গল্পটা একটা মানে স্বপ্নের মতো থাকে, তো সবার জন্যই সবাই ওই দিনটাতে অনেক বেশি খুশি থাকে। তো আমার পরিবারে বিষয়টা ছিল একটু ভিন্ন, যেহেতু আমার বাবা কয়েক মাস আগেই আমার অ্যাডমিশন চলাকালীন সময়ে উনি মৃত্যুবরণ করেন অসুস্থতার কারণে। ওনার একটা স্বপ্ন ছিল যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে পড়ব। আমি শুরুতে পরিবারের অবাধ্যতায় ব্যবসা শিক্ষা বিভাগে যাই, কিন্তু আমার পরিবারের স্বপ্নটাকে, আমার বাবার স্বপ্নটাকে পূরণ করার জন্য পরবর্তীতে আমি মানে রিপেন্ট করে আমি এই যে আইন বিভাগে পড়ার জন্য প্রিপারেশন নিতে বি ইউনিটের জন্য প্রিপারেশন নেওয়া শুরু করি। তো শুরু করলে তখন আস্তে আস্তে আমি বি ইউনিট সম্পর্কে ধারণা নিই শুরু করি, এবং আস্তে আস্তে আমি সফলতার দিকে মানে এগিয়ে যাই। তারপর মাঝখানে যখন আব্বু অসুস্থ ছিল তখন আমার অনেকটা টাইম নষ্ট হয়েছে। আমি হাসপাতালে আবার হোস্টেলে দৌড়াদৌড়ি করতে করতে আমার অনেক টাইম নষ্ট হয়েছে। আমার বাবা বলতেন যে তুই আসিস না, আমার কোনো সমস্যা নাই, আমরা কয়েকজন আসি, আমরা থাকবো, তোর তো আমার সময় যাতে নষ্ট না হয়। মানে উনি চাইতেন যে মানে ওনার কোনো ক্ষতি হলো আমার যাতে পড়াশোনার জন্য কোনো ক্ষতি না হয়, মানে ওনার স্বপ্ন যাতে পূরণ হয়। তো যখন আমি ওই দিন রেজাল্টটা পেলাম তখন এই ঘটনাগুলো আমার চোখের সামনে ভেসে গেল, আমার এবং আমার পরিবারের আমার আম্মুর চোখের সামনে এগুলো ভেসে গেল। আমি সাথে সাথে আমার আম্মুর জড়িয়ে ধরি এবং আমরা সবাই অঝরে কান্না শুরু করি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আমি আসলে এখানে কি বলবো, আমি আর বলার কোনো ভাষা নেই। আমি তোমাদেরকে যে অনেক সময় বলি, রাফির ঘটনাটা থেকেও তুমি একটা শিক্ষা নিতে পারো, যে আমরা বলি বাবা মায়ের জন্য কিছু করো। দেখো, রাফির বাবার স্বপ্ন ছিল রাফি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে পড়বে, রাফি জুডিশিয়ারি পরীক্ষায় ভালো করবে। রাফির বাবার এই স্বপ্ন রাফি পূরণ করেছে, কিন্তু সেই স্বপ্ন দেখার মতো তার বাবাটি এখন নেই। সো আমরা তোমাদেরকে এই কথাটাই বারংবার বলে থাকি যে বাবা মায়ের জন্য কিছু করো। দেখো, রাফির বাবা হয়তো আজ পৃথিবীতে নেই, হয়তো আজকে পরপারে আছেন, কিন্তু রাফি প্রাউডলি বলতে পারবেন যে বাবা, তোমার ছেলে হেরে যায়নি, তোমার ছেলে করে দেখিয়েছে। এবং রাফির মায়ের সাথে রাফি এই আনন্দটা ভাগাভাগি করে নিয়েছে। রাফির বাবার স্বপ্ন ছিল, এবং অ্যাডমিশন টাইমেও রাফির বাবা বলেছে যে তোর হাসপাতালে আসার দরকার নেই, তুই বাসায় থাক, তুই পড়াশোনা কর, তোর সময় যেন নষ্ট না হয়, আমাদের দিকটা আমরা দেখছি। সো সেই বাবা আজ পৃথিবীর বুকে বেঁচে নেই। সো আমি চাই রাফির এই পরিশ্রম আল্লাহ তাআলা কবুল করেছেন, সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে চান্স পেয়েছে। রাফির বাবার যে স্বপ্ন, সেই স্বপ্নও যেন রাফি পূরণ করতে পারে, এবং রাফিদের থেকে যেন আমরা অনুপ্রেরণা নিতে পারি যে আসলে সময় থাকতে কিছু করে দরকার, সময় থাকতে কিছু করে দেখানো দরকার। আজকে কিন্তু রাফির জায়গা থেকে প্রথম ধাপটা শেষ করেছে, কিন্তু দেখার মতোই বাবাটিই নেই। আর তোমাদের তো অলরেডি বাবা মা আছে। সো সেই জায়গা থেকে আমি তোমাকে বলছি, বাবা মায়ের জন্য কিছু করো, দাঁত থাকতে দাঁতের মর্ম দাও, পরবর্তীতে আসলে আফসোস করা ছাড়া আর কিছু বলার থাকবে না। সো অনেক সফলতার গল্পই তো আমরা শুনি যে চান্স পাওয়ার অনুভূতিটা অনেক আনন্দের হয়। এবার আমরা একটা ভিন্ন গল্প পেলাম
যেখানে চান্স পাওয়ার অনুভূতিটা ছিল দুঃখের, বিষাদের, অভিমানের। তুমি যদি স্বপ্নই দেখবে তাহলে আজকে আমি সফল, তুমি কেন নেই, তুমি কেন আমার সামনে ছিলে না, আমি যে সফল হয়েছি এই গল্প আমি কাকে বলবো, যাকে জড়িয়ে ধরে আমি আমার চান্স পাওয়া গল্পটা বলবো ভেবেছিলাম, সে আজ কবরে শুয়ে আছে, আমি এই সফলতার গল্প শোনাবই বা কাকে। সেই ক্ষেত্রে আমরা মন থেকে দোয়া করি আল্লাহ তাআলা যেন রাফির আব্বুকে, আঙ্কেলকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন, এবং রাফি সহ রাফির পরিবারের সমৃদ্ধি কামনা করি। আল্লাহ তাআলা যেন এই পরিবারটাকে অনেক বড় করেন এবং রাফির বাবার এই স্বপ্ন যেন সত্যি হয়।